একটু ঈদ মোবারক আপনাদেরকে দিতে আসছি। গেল কয়েকদিন যাবত অনেক খারাপ সংবাদ ছিল, আমি আসলে এই নিউজগুলো দিতে চাই না। প্রথমবারের মতন একটা অর্জন হয়েছে যেটা এই যাবৎকালীন হয়নি। এই অর্জনের বাহিরেও আরো কিছু অর্জন হয়েছে। দর্শক, ইতিহাসে প্রথমবারের মতন আরেকটা বড় ধরনের ঘটনা ঘটিয়েছে। দর্শক, বাংলাদেশের জন্য একটা ছোটখাটো বিজয় আছে আন্তর্জাতিক পর্যায়ে, সেটা কি জানেন? সেটা হচ্ছে আসলে আমাগো আপা আর ইন্ডিয়াতে নাই। অবশেষে আমাগো আপার সন্ধান পাওয়া গেছে। আমাগো আপা কোথায় আছে? আসলে আপা তো কষ্টে আছে, যে এত কিছু করলো। এখন একটা কথা আছে না, যে যে ঘরটা আমি করলাম সেই ঘরে আমি ঘুমাইতে পারলাম না। ক্যান্টনমেন্টে লুকিয়ে আছে শেখ হাসিনা, ক্যান্টনমেন্টে আছে পিনাকি দাদার এই যে বক্তব্য, এই বক্তব্য কতটুকু সঠিক বলে আপনারা মনে করছেন? বলা বাহুল্য, যেসব অভিযোগ করা হয়েছে প্রথম আলোর প্রতি বা ডেইলি স্টারের প্রতি, এগুলো জাস্ট ফু দিয়ে উড়িয়ে দেওয়ার মতো না, এর মধ্যে সারবত্তা নিশ্চয়ই আছে। এগুলো আসলে কোনো সাংবাদিকতা ছিল না, এবং ওই মাফিয়াকে টিকিয়ে রাখার জন্য প্রকাশ্যে যা করেছেন সেটা কোনোভাবেই। শেখ হাসিনা মানুষের রক্ত পছন্দ করে, বাংলাদেশের মানুষের রক্ত পছন্দ করে, রক্ত দেখতে চায়। এই কথাটা সর্বশেষ নিজে মুখে সে একবার বলল। সে জানে যে গুলি লাগলে সে শরীর থেকে রক্ত পড়ে এবং সেই রক্ত দেখে তার অপরিসীম আনন্দ হয়। সে এই আনন্দ থেকে বঞ্চিত হয়েছে। বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক বন্ধুত্ব ছিল, তার ছেদ ঘটার সবচাইতে বড় কারণ হচ্ছে শেখ হাসিনার প্রতি আমাদের পক্ষপাত। যদি আমরা এই পক্ষপাত না করি, তাহলে বাংলাদেশ এবং ভারতের মানুষের সঙ্গে মানুষের, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক অনেক। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কিন্তু শেখ হাসিনা আবারও বিপাকে পড়ে গিয়েছে। শুধু শেখ হাসিনা নয়, এবার কিন্তু আওয়ামী লীগ থেকে শুরু করে ছাত্রলীগ সকলে কিন্তু বড় এক বিপাকে পড়তে চলেছে। কিসের সেই বিপাক, সেই বিস্তারিত ভিডিওগুলো দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। সেই সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতর মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। আশা রাখবো এই ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখে যাবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। বেশি কথা না পারিয়ে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এরকম ভিডিও পেতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে দেখে আসি। আপা আর ইন্ডিয়াতে নাই। অবশেষে আমাগো আপার সন্ধান পাওয়া গেছে। আমাগো আপা কোথায় আছে? আসলে আপা তো কষ্টে আছে, যে এত কিছু করলো। এখন একটা কথা আছে না, যে যে ঘরটা আমি করলাম সেই ঘরে আমি ঘুমাইতে পারলাম না। ঠিক না? বিগত 15 বছর তো আপা ফাইজলামি করছে, কোনো কিছু তো করে না, আপনারা জানেন। লাস্ট সময় এসে পদ্মা ব্রিজ, তারপরে যে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমার বাড়ি কিন্তু ফরিদপুরে। আমাদের ফরিদপুরের উপর দিয়ে এই আপনার বিদ্যুৎ লাইন নিছে গোপালগঞ্জের জন্য। গোপালগঞ্জকে এমন একটা সিটি তৈরি করার প্ল্যান করছিল শেখ হাসিনা। এই জন্য মানে বড় বড় লাইন দিয়ে কিন্তু শুধু গোপালগঞ্জের জন্যই সে লাইনটা টানছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ডিরেক্ট গোপালগঞ্জে যাবে। এখান থেকে লাইন কিন্তু ফরিদপুরে আসবে না, আশেপাশে কোনো জেলাও পাবে না। এটা আমরা এখন ফরিদপুরে যারা আছে এটা হইতে দিব না। আমার পাশের অঞ্চল দিয়ে, মানে আমার গ্রামের বাড়ির একদম 2-3 কিলোমিটার দূর দিয়ে একটা মাঠ, ওই মাঠের মাঝখানে দেখলাম এই খামারগুলো। পরে আমি জিজ্ঞাসা করছি কি এগুলা কি, বললো ভাই এগুলা তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ডিরেক্ট লাইন নেবে গোপালগঞ্জে। তা আপা যে প্ল্যানগুলো করছিল, এই রাস্তাগুলো করছে, ব্রিজটা করলো, ঠিকমতো তো আপা এগুলো ভোগ করতে পারলো না। আমাকে আপা এগুলো সহ্য করতে না পারে আমাদের আপা বাংলাদেশ আইছে। এটা আবার খুঁজে পাইছে কি আমাদের সার্জিস ভাই, বুঝছেন? এখন বাংলাদেশে তো ভাই, বাংলাদেশে বিনোদন মানে তো আওয়ামী লীগ। সার্জিস ভাই হচ্ছে দেখেন মানে হাসি পায়। সার্জিস হয়তো এই অঞ্চল আসছিল ঢাকা থেকে, মানে তো ব্রিজের উপর এসে মানে নিজের দিকে তাকায়, মানে আপারে খুঁজতেছে। ওইখানে আবার বাংলাদেশের পোলাপানদের পুংটা ভাই দেখেন ছবিটা কি করছে, এইখানে কি করছে, আপারে নিচে দিয়ে দিচ্ছে। তার মানে আপা ব্রিজের নিচে, মানে আপা কষ্টে দুঃখ কষ্ট ইন্ডিয়াতে থাকতে না পেরে আপা বাংলাদেশে ব্রিজের তলে এসে আশ্রয় নিছে। ওইখানে থেকেও দেখবে না ব্রিজের নিচে, এই জন্য আমাদের আপা ব্রিজের নিচে আছে। আর মানে যে কোনো সময় মুভ করবে ইন্ডিয়াতে, কিন্তু আমাদের সার্জিস ভাই চোখে ধরা পড়ে গেছে, বুঝতে পারছেন? সার্জিস ভাই চোখে ধরা পড়ে গেছে। এই যে জিনিসগুলো, এই যে বাংলাদেশের মানুষ, যে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী এইভাবে বিনোদন নিচ্ছে। বেগম খালেদা জিয়াকে নিয়ে তো এইভাবে কেউ বিনোদন নেয় নাই এইভাবে। বেগম খালেদা জিয়াকে নিয়ে কি বিনোদন নিচ্ছে? ওই যে ভাষণ দিছিল বাড়ি গোপালগঞ্জের নামই পরিবর্তন করে দেবো, সেটাই তো হবে, সেটাই তো হবে। এই যে ভাষণগুলো নিয়ে মানুষ টল করছে, কিন্তু এগুলো তো এখন সত্য হবে। কিন্তু আমাদের আপা যে কথা বলছে, আপা বলছে আওয়ামী লীগ কখনো পালায় না, বঙ্গবন্ধুর মেয়ে কখনো পালায় না, পালানোর ইতিহাস নেই, আপা পালাই গেছে, বুঝতে পারছেন? আপা কিন্তু পালাই গেছে। তো এই ঘটনাগুলো হচ্ছে আপনার যেটা সে বলছিল সেটা করে না, সেটা তার সাথে ঘটে গেছে। বেগম খালেদা জিয়া যেটা বলছিল সেটা সত্য হচ্ছে। কিন্তু আর শেখ হাসিনা আপা যেটা বলছিল যে তারা পালায় না, অলরেডি তার দলবল নিয়ে পালাই গেছে। তারপরে যা যা বলছে সবগুলোই তার বিপরীতে গেছে, যেগুলো বলছে করে না সেগুলোই হয়ে গেছে। শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝাপড়া, সেই জনগণ স্থির করবেন। আমরা কেন, মানে এই স্টেকটা, এই দায়টা আমরা কেন নেব? যার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গণহত্যার মামলা,
যার বিরুদ্ধে গোটা বিশ্বে যিনি ধিকৃত এই মুহূর্তে দাঁড়িয়ে, তাকে আমরা সেভ করতে যাবো কেন? না, এখানে একটা বিষয় আছে। ভারতের কিছু রাজনৈতিক বিশ্লেষক বা সংবাদ মাধ্যম সেখানে বলা হচ্ছে যে এটা সাধারণ ছাত্রদের আন্দোলন বা বাংলাদেশের সাধারণ মানুষের আন্দোলন ছিল না, এই আন্দোলন মূলত মৌলবাদী জামাত এবং বিএনপি ক্ষমতা দখলের আন্দোলন ছিল, সেই জন্য ভারত সাপোর্ট দিচ্ছে। কিন্তু আমি তো দেখলাম যে এখনো পর্যন্ত জামাত বা বিএনপি কেউই এখনো পর্যন্ত ক্ষমতায় আসতেই পারলো না, 3 মাস পেরিয়ে গেল। আর আপনি কি বাংলাদেশের মিডিয়া ফলো করেন? আমি জানি না আপনি করেন কিনা, করা উচিত যদি আপনি বাংলাদেশ নিয়ে কথা বলতে চান। জামাতে ইসলামের যিনি আমির, তিনি কয়েকদিন আগে কি স্টেটমেন্ট দিয়েছেন জানেন? তিনি স্টেটমেন্ট দিয়েছেন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা যাবে না, তারাও আমাদের রাজনৈতিক পরিবারের অংশ। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমরা বিরোধিতা করি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। তিনি বলেছেন বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করুক। তো আপনি যাদেরকে বলছেন বিএনপি জামাত যারা আসলে ক্ষমতা দখলের চক্রান্ত করতে চায়, আমি তো দেখছি জামাতের যিনি আমির তিনি বলছেন যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা যাবে না, বিএনপির যিনি মহাসচিব তিনি বলছেন আওয়ামী লীগ যেন অবশ্যই নির্বাচনে পার্টিসিপেট করে। তাহলে আমার তো এই হিসেবটা মিলছে না। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের মানুষ তারা শেখ হাসিনাকে চাক বা না চাক, তারা বিএনপিকে চাক বা না চাক, তারা কমিউনিস্ট পার্টি বা বামপন্থীদেরকে চাক বা না চাক, আমাদের তাতে কি স্টেক আসে? আমরা কেন পাশের বাড়ির জানলা দিয়ে নাক গলাবো? পাশের বাড়ির মধ্যে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে, আপনার কি রুচি যে আপনি তার মধ্যে নাক গলাবেন এবং গিয়ে স্বামীর বা স্ত্রীর পক্ষ নিয়ে অন্য পক্ষের গাল খাবেন? আমরা কেন খাবো? মানে আমি বুঝতে পারছি না। মানে আমার ট্যাক্সের টাকায়, আপনার ট্যাক্সের টাকায় অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, তিনি, তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলবে? এর কারণটা কি? না, আমি প্রথম সারির নিউজ চ্যানেল বা নিউজ পেপারে গত 2 দিন আগেও পড়ছিলাম, সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার নামে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে বাংলাদেশে। তো সেখানে যদি হাসিনাকে ফিরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তার একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে বা তার উপর একটা আক্রমণের সম্ভাবনা রয়েছে, সেই জন্য ভারত হয়তো আগলে রাখছে। আপনার ইন্টারেস্টটা কি হাসিনাকে রক্ষা করার? আপনার ইন্টারেস্টটা কি? আমি এটা বুঝতে পারছি না। শেখ হাসিনা যেহেতু দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল, সে কারণে একটা তার মানে আপনি বলতে চাইছেন যে শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে আমাদের রাষ্ট্র চাইবে বা আমাদের সরকার চাইবে তার কর্মচারীকে নিরাপত্তা দিতে। এটা মানবিকতার দিক থেকে হয়তো। আপনি যখন শেখ হাসিনার নির্দেশে পুলিশ গুলি চালালো, যখন রিয়া গোপ বলে একটা 7 বছর বয়সী হিন্দু মেয়েকে স্নাইপার গুলি করে মারলো, যখন 1.5 সহস্রাধিক মানুষকে এই শেখ হাসিনা নামক মহিলা 20 দিনের মধ্যে গুলি করে মারলেন, তখন কি মানবিকতা কোথায় ছিল? তখন সে মানবিকতা কোথায় ছিল? এই গণহত্যার জন্য তো অবশ্যই শেখ হাসিনার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। তার বিচার বাংলাদেশের মানুষ করবেন কি করবেন না অন্য ব্যাপার, কিন্তু যদি আমাদের দেশের সরকার বা আমাদের রাষ্ট্র মনে করে যে শেখ হাসিনা তার পুরাতন ভৃত্য, দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী এবং এখন মালিকের কর্তব্য যখন ভৃত্য বিপাকে পড়েছে তখন তাকে নিরাপত্তা দেওয়ার, আমি মনে করি সেইটা আমার দেশের জন্য এটা ভালো সিদ্ধান্ত নয়। শেখ হাসিনার যা হবে বা হবে না সেটা বাংলাদেশের জনগণ বুঝবেন। এবং আবারও বলছি, শেখ হাসিনার আমলেও বাংলাদেশে হিন্দু নির্যাতন যথেষ্ট হয়েছে, সমস্ত বিরোধী কণ্ঠস্বর দমন করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের তো এই আগ বাড়িয়ে এই ঝুঁকিটা নেওয়ার কোনো দরকার নেই। পৃথিবীর কোনো দেশ এই ভদ্রমহিলাকে কোনো ঠাঁই দিচ্ছেন না। ওর পরিবারের মানুষ তো লন্ডনের এমপি, আমি কর্মসূত্রে লন্ডনে থাকি অনেকটা সময়, লন্ডনের 4 জন বাঙালি এমপির মধ্যে একজন তো এই টিউলিপ সিদ্দিকী, সেই ইউকে সরকার সে পর্যন্ত এই ভদ্রমহিলাকে আশ্রয় দিচ্ছে না। তাহলে আমাদের কি দায় পড়েছে যে শেখ হাসিনাকে আমরা এখানে আশ্রয় দেব এবং মানুষের গালমন্দের শিকার হব? বাংলাদেশের মানুষের আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের যে সরকারই আসুক, ডান বাম মধ্যম যাই আসুক, আমরা তাদের সাথে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক নির্মাণ করব। আমি মনে করি বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক বন্ধুত্ব ছিল তার ছেদ ঘটার সবচাইতে বড় কারণ হচ্ছে শেখ হাসিনার প্রতি আমাদের পক্ষপাত। যদি আমরা এই পক্ষপাত না করি তাহলে বাংলাদেশ এবং ভারতের মানুষের সঙ্গে মানুষের, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক অনেক স্মুথ হবে। এবার প্রথম আলোর মতিউর রহমানকে বলতে চাই, তুমি ভালো হয়ে যাও, ভালো না হলে তোমাকে কিন্তু দিল্লিতে পাঠানো হবে, তোমার বোন হাসিনার কাছে পাঠিয়ে দেওয়া হবে। মতিউর রহমান, তুমি বাংলাদেশের আলেম সমাজকে কতটুকু কি করেছো, কি নির্যাতন করেছো, সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ডকুমেন্টের মধ্যে কিন্তু আমরা পেয়ে গিয়েছি। বাংলাদেশের মানুষ খেপে গিয়েছে প্রথম আলোর উপরে। প্রতিদিনই প্রথম আলো বাংলাদেশকে একটি রণক্ষেত্র আর যুদ্ধক্ষেত্র পরিণতির জন্য বিভিন্ন উস্কানিমূলক সংবাদ দিয়ে থাকে। আজকে প্রথম আলোর হেড অফিস কাউরান বাজারে জনগণ অবরোধ করেছিলেন এবং জনগণ প্রথম আলোর বন্ধের দাবিতে স্লোগান আর মিছিলে মুখরিত ছিলেন। আর সেই মানুষগুলোর উপরে আজকে কিন্তু সন্ধ্যার পরে আমরা জানতে পেরেছি হামলা করা হয়েছে আর মানুষের রক্ত ঝরেছে। আমার কাছে বেশ কিছু ফটো পাঠিয়েছে আমার কিছু শুভাকাঙ্ক্ষী। প্রিয় দর্শক, তারপরে আমি বাংলাদেশের প্রত্যেকটা নিউজ পেপার খোঁজা শুরু করলাম যে প্রথম আলোতে আজকে কি হয়েছে। কোন পত্রিকাতে ঠিকভাবে কিছু লেখেন নাই, কারণ প্রথম আলোর বিরুদ্ধে লেখার সাহস বাংলাদেশের পত্রিকাগুলার নাই। এরই মাঝে মানব জমিন কিছুটা তারা উপস্থাপন করেছে, তবে পরিষ্কার করেন নাই
পাবলিকের কাছ থেকে, জনগণের কাছ থেকে, আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আমাদের যে তথ্য এসেছে, সেখানে আমি দেখছি অনেক মানুষের রক্ত ঝরেছে আজকে প্রথম আলোর অফিসের সামনে। তাই প্রথম আলো, তুমি বাংলাদেশের আলেম সমাজকে পরিকল্পিতভাবে, হেফাজতকে পরিকল্পিতভাবে, যেভাবে মামুনুল হককে পরিকল্পিতভাবে জেলে খাটিয়েছ এবং আলেম সমাজের ভিতরে, ঐক্যের ভিতরে যখন তুমি বারবার বিনষ্ট করে আলেম সমাজকে ডিভাইডেশন করে রেখেছ, তুমি মতিউর এবার কিন্তু ধরা খেয়ে গিয়েছ। সাংবাদিক ইলিয়াস কিন্তু সম্পূর্ণভাবে তোমাকে উলঙ্গ করে দিয়েছে। তোমার উলঙ্গ করার পরে তোমার ভিতরের চাবিকাঠি, নলকাঠি সব কিন্তু আমরা দেখে ফেলেছি। তাই প্রথম আলোর মতিউরকে আমরা সাবধান করে দিচ্ছি, বাংলার মাটিতে যদি বাঁচতে হয়, বাংলার মাটি যদি শ্বাস নিঃশ্বাস নিতে হয়, তাহলে সোজা হয়ে যাও। সোজা হতে পয়সা লাগে না, আর তুমি যদি সোজা না হও, তোমাকে বাঁকা করে বাংলাদেশের মানুষ দিল্লি পাঠিয়ে দেবে, যেমনটা তোমার বোন হাসিনাকে দিল্লি পাঠিয়ে দিয়েছে। আমরা আজকের এই দিনে সাংবাদিকতাকে সম্মান জানাই সেই সাংবাদিকদেরকে যাদের মধ্যে রয়েছে দেশপ্রেম, মানবতার প্রেম, মানুষের প্রেম, মানুষের কল্যাণে কাজ করে। আর প্রথম আলো কাজ করে দিল্লির কল্যাণে। দিল্লির প্রেসক্রিপশনে চলে বাংলাদেশের কয়েকটি পত্রিকা, তার মধ্যে উল্লেখযোগ্য পত্রিকা হলো প্রথম আলো। সেই প্রথম আলোর রক্ত আজকে যা ঝরেছে তা আমরা কিন্তু বৃথা যেতে দেব না। এই রক্ত কিন্তু দেওয়া শুরু, কিন্তু শেষ নয়। কোনো উপদেষ্টা তোমার বাবা হয়ে তোমার পাশে থাকে কাজে আসবে না। আজকে আমরা দেখেছি এক উপদেষ্টা বলেছে লন্ডনে, ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেছে 26 সালে নির্বাচন হবে। আর আজকেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পেশ সচিব তার প্রতিবাদ করে বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আর কেউ কোনো নির্বাচন কখন হবে তা বলতে পারবে না। তাই তোমরা যারা ব্রিগেডিয়ার সাখাওয়াত সহ যারা এক লেজের ভিতরে আছো, তোমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, মামার বাড়ি দিল্লিতে পালাবে নাকি বাংলাদেশে থাকবে, সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে। জনগণ খেপে গেলে, ফুঁসে গেলে তোমাদের জায়গায় বাংলার মাটিতে হবে না। দর্শক, বাংলাদেশের জন্য একটা ছোটখাটো বিজয় আছে আন্তর্জাতিক পর্যায়ে। সেটা কি জানেন? সেটা হচ্ছে ভারতের একটা রাজ্যে নির্বাচনের সময় মূল ইস্যু ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী। এটি জোরে সোরে প্রচার করে ক্ষমতাসীন বিজেপি সরকার। নরেন্দ্র মোদী নিজে, অমিত শাহ সহ বিজেপির সমস্ত রাঘব বোয়ালরা সেখানে যে প্রচার চালিয়েছে যে যদি ক্ষমতাসীনরা, অর্থাৎ এখন যারা ক্ষমতায় আছে, হেমন্ত সোরেনের নেতৃত্বে কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তাদের জোট যদি আবার ক্ষমতা আসে, তাহলে পুরো ঝাড়খণ্ড হয়ে যাবে একটা বাংলাদেশের অংশ। কেননা এমনিতেই বাংলাদেশি অনুপ্রবেশকারী এসে সমস্ত হিন্দুদের জমি জমা দখল করে ফেলছে। এমনকি তারা উত্তেজনা ছড়াইছে, যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে, বিভিন্ন গোষ্ঠী, তাদেরও জমি হাতছাড়া হয়ে যাবে মুসলমান অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। এটা ছিল একটা বিরাট একটা ইস্যু, যার কারণে কিছুটা দুশ্চিন্তা ছিল হেমন্ত সোরেন যে এই প্রচারণা বা মিথ্যা প্রচারটা কিভাবে ঠেকান। তখন আপনাদের নিশ্চয়ই মনে আছে, তিনি তখন বলেছিলেন যে এতই যদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে হয়ে থাকেন নরেন্দ্র মোদী, তাহলে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশ থেকে গেল, কিভাবে? তার উত্তর দিক যে শেখ হাসিনা তাহলে প্রবেশ করে একেবারে খোদ নয়াদিল্লিতে ঘাঁটি কাটলো কি করে। এবং শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগরা তো দলে দলে গেছে এবং তাদেরকে বিশেষ ব্যবস্থাপনায় ওই দিল্লি, কলকাতা এবং ত্রিপুরায় রাখা হয়েছে। এটা তো সবাই জানে, ওপেন সিটের ব্যাপার। এই অনুপ্রবেশকারী এরা কিভাবে ঢুকলো? এটা বলার পর কিন্তু খেয়াল করেছেন যে এটার উত্তর কিন্তু বিজেপি দেয়নি, কিন্তু তারপরেও তারা একদম শেষ দিন পর্যন্ত চালা গেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। সেই নির্বাচনে, ঝাড়খণ্ডের নির্বাচনে একেবারে গোহারা হারছে বিজেপি, এই নরেন্দ্র মোদীর বিজেপি। সেই অর্থে যদি বিজেপি জিতে যাইতো, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারীরা আসছিল এবং তার বিরুদ্ধে জনতা রায় দিছে, এটা কিন্তু এস্টাবলিশ হতো। এটা আমাদের জন্য একটা অবমাননা হতো যে একটা মিথ্যা জিনিস, বাংলাদেশের বিরুদ্ধে একটা মিথ্যা প্রচার সেখানে এস্টাবলিশ হয়েছে। ফলে ওই বিজেপির জয় মানে তখন বাংলাদেশিরা বা ক্ষমতাসীন তো বটেই, পরোক্ষভাবে বলতে গেলে বাংলাদেশি হিসেবে আমরাও পরাজিত একটা মনোভাব আমাদের মধ্যে ডেভেলপ করতো। কিন্তু সেখানে বিজেপি হারাতে বাংলাদেশিরা এক অর্থে বিজয়ী হয়েছে, যে মিথ্যা প্রচার সেখানে টেকেনি এবং ক্ষমতাসীন যারা আছে তারা আবার ক্ষমতায় ফিরছে। দর্শক, এই হচ্ছে একটা মানে আন্তর্জাতিক পর্যায়ে আমি বলছিলাম যে বাংলাদেশের একটা বিজয়, এক অর্থে পরোক্ষ একটি বিজয় হয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার পেয়ে নরেন্দ্র মোদী জয়লাভ করতে পারেননি। বিধানসভা নির্বাচনে জয়লাভ করে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোটই আবার ক্ষমতায় ফিরছে। এই নির্বাচনের আগে প্রচারণায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভোটারদের মাঝে ভীতি ছড়ানোর কৌশল নেয় বিজেপি, তবে শেষ পর্যন্ত তা কাজে আসেনি। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে এবারের ঝাড়খণ্ড নির্বাচনে বিজেপির প্রচারের প্রধান অস্ত্র হয়ে উঠেছিল বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুটি। ভোট ঘোষণার আগে থেকেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচনী সভাগুলোতে প্রধানমন্ত্রী নিজেও বারবার বলেছেন যে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডের আদিবাসীদের জমি দখল করে নিচ্ছে। ওই রাজ্যে ভোটের প্রধান কৌশলী হিসাবে নিয়ে আসা হয়েছিল আসামের মুখ্যমন্ত্রী
হিমন্ত বিশ্ব শর্মাকে, তাকে দিয়েও ব্যাপকভাবে প্রচার চালানো হয়েছে। এবং এই আসামের এই মুখ্যমন্ত্রী কিন্তু চরম বিদ্বেষী। করিমগঞ্জ নামে একটা জেলা ছিল, সেই করিমগঞ্জ, যেহেতু করিম নামটার সাথে মুসলমান আছে, করিমগঞ্জের নামটাই সে পাল্টা দিয়েছে। চরম হচ্ছে একটা সাম্প্রদায়িক লোক। তো তিনি নিজের রাজ্যেও বারবার বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুটি তুলে থাকেন, ওই মানে জাস্ট ভোটের হিসাব। প্রচারণায় বিজেপি নেতারা বলেন যে অনুপ্রবেশকারীদের লাল গালিচা বিছিয়ে রাজ্যে প্রবেশ করাচ্ছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডে এসে আদিবাসী মেয়েদের বিয়ে করে তাদের জমি দখল করে নিচ্ছে। তবে গণমাধ্যম কর্মীরা সরজমিন তদন্ত করেও বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জায়গা জমি দখল করে নিচ্ছে অথবা আদিবাসী নারীদের বিয়ে করে নিচ্ছে বিজেপির তোলা এমন প্রচারণার কোনো ভিত্তি খুঁজে পায়নি। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মাত্র একবার বিষয়টা নিয়ে মুখ খুলেছিলেন এবং সেখানে বিজেপিকে পাল্টা প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বলা হচ্ছে, তাহলে কি করে সে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে, কি করে তার বিমান ভারতের মাটিতে নামার অনুমতি দেওয়া হয়েছে, তাহলে কি বাংলাদেশের সঙ্গে আসলে বিজেপির কোনো গোপন বোঝাপড়া আছে, প্রশ্ন তুলেছিলেন সোরেন। ঝাড়খণ্ডের 81টি আসনের মধ্যে 53টি আসনে জয় পেতে যাচ্ছে ইন্ডিয়া জোট, আর বিজেপি জয় পেয়েছে 26টি আসনে। তার মানে অর্ধেকেরও কম আসন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি কিছু দলের প্রতি, এবং যদি সরাসরি বলে ফেলি বিএনপির ওপরে কিছুটা বিরক্ত, এই প্রশ্নটা আমার মাথায় এসছে। উনি সম্প্রতি কয়েকটা ইন্টারভিউ দিয়েছেন, তার মধ্যে বিশেষ করে বাংলাদেশের যে দুটো পত্রিকার সাথে, বণিক বার্তা এবং ডেইলি স্টারের সাথে তিনি যে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তার একটা বক্তব্যকে আমার কাছে সেরকম মনে হয়েছে। আমি একটা ক্লিপ আপনাদেরকে দেখাবো। তার আগে আপনারা দেখেছেন অনেকেই, তারপর আমি এখানে একটু জুড়ে দিতে চাই। তার আগে যেটা বলে রাখা ভালো সেটা হচ্ছে সংস্কার প্রসঙ্গে আলাপ। ইনফ্যাক্ট এই ঘটনাটা সংস্কার প্রসঙ্গেই ঘটেছে। সাম্প্রতিক সময় আমরা খেয়াল করব সংস্কার আর নির্বাচনকে এক ধরনের মুখোমুখি অবস্থানে দাঁড় করানোর চেষ্টা হয়েছে, অথচ এটা হবার কথা ছিল না, এটা ঘটে গেছে। এটা এক ধরনের ম্যাল হ্যান্ডলিং এর কারণে, সরকারের দিক থেকে ম্যাল হ্যান্ডলিং হয়েছে। এবং খুবই জরুরি কথা, ছাত্ররা যাদেরকে সাধারণ পারসেপশন হিসাবে সরকারের এক ধরনের এক্সটেনশন হিসাবে অনেকে দেখেন বা বিবেচনা করেন, তাদের কিছু কারণ আছে। সবকিছু মিলিয়ে সংস্কার ব্যাপারটা এবং এর সাথে বিএনপি এবং আরও কিছু দলের যে রিয়াকশন, তাতে এটা একটা বেশ বিতর্কিত বিষয়ে পরিণত হয়েছে রিসেন্ট টাইমসে। কেন সেটা আমরা অনেকে জানি, আমি বলবো। কিন্তু ইদারিং দেখছি আমরা রীতিমতো সংস্কার না নির্বাচন, মানে আমি সেদিন একটা টকশোতে বলছিলাম দিল্লি না ঢাকার যেমন স্লোগান হচ্ছিল, লোকজন স্লোগান দিচ্ছিল ঢাকা ঢাকা, ঠিক একই রকম এখন সংস্কার না নির্বাচন। কেউ সংস্কার সংস্কার বলছেন, কেউ নির্বাচন নির্বাচন বলছেন। আবার শুধু নির্বাচনও না, বিএনপি যে শুধু এক্সক্লুসিভলি এখন একটা নির্বাচন দিয়ে দাও তা বলছে তা না, তারা রেদার বলার চেষ্টা করছেন যে সাথে কিছু সংস্কারও, বেসিক সংস্কার, বাট তারা এটাকে স্পেসিফিক করছেন এইভাবে যে সেই সংস্কারটা হতে হবে এক্সক্লুসিভলি যেসব সংস্কার নির্বাচনটা ঠিকঠাক মতো করার জন্য করতে হয়, শুধু সেগুলো করে নির্বাচন দেওয়া। ফলে সংস্কার আর নির্বাচনের একটা মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে আমাদের সমাজে। অন্যদিকে স্টুডেন্টরা তাদের বক্তব্যে দেখছি তারা খুবই ওয়াইড স্প্রেড সংস্কারের কথা বলছেন। তারা দাবি করছেন যে সংস্কারের জন্যই জনগণ এই সরকারকে, হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। এটা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য না, দেশে যাতে তাদের ভাষায় ফ্যাসিস্ট রেজিম আর কখনো ক্ষমতায় আসতে না পারে সেটার জন্য যা যা প্রয়োজনীয় সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন, রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজন, সব কিছু তারা করে বাংলাদেশে ভবিষ্যতে ফ্যাসিজম থেকে ফুল প্রুফ ব্যবস্থা তারা করে যেতে চান। বলা বাহুল্য তাদের সাথে কিছু রাজনৈতিক দল যুক্ত আছে, প্রধানত আমরা জামায়াতের কথা বলতে পারি, এবং ছাত্ররা নিজেরা একটা রাজনৈতিক দল হিসাবে মাঠে আসছে, এটা এখন মোটামুটি প্রকাশিত। অন্যদিকে বিএনপি সংস্কারে কিছু কথা বলছিলেন এবং তারা দাবি করছিলেন, তারা দাবি করেন এখনো যে তারা এই সংস্কারের আলাপ প্রথম এনেছেন। কথাটা যুক্তির দিক থেকে বা তথ্যের দিক থেকে ভুল না। বিএনপি 27 দফা করেছিল, তারপর 31 দফা করেছে, তারা গণতন্ত্র মঞ্চ এবং অন্যান্য অপরাপর শরিকদের সাথে আলোচনার মাধ্যমে সেখানে নানা সংস্কারের কথা আছে। যদিও সেই সংস্কারটা অ্যাডিকুয়েট কিনা এই প্রশ্ন আসলেই থাকবে। ওর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে বিএনপি খুবই রেস্ট্রিকটিভ ছিল বলে অনেকের মনে হতে পারে, এটা জায়গায় তারা আরও ছাড় দিতে পারেন, দেওয়া উচিত হবে বলে অনেকে, আমিও মনে করি। ইনফ্যাক্ট আমি এই ক্ষেত্রে জনাব তারেক রহমান একাধিকবার তার ভাষণে বলেছেন বিভিন্ন জায়গায় যে 31 দফা তৈরি হয়েছে, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যেটা পাল্টাতে পারে না। আমি তার অন্তত দিক থেকে দেখছি যে তিনি আরও অ্যাকোমোডেটিভ হতে চান। সো তারাও সংস্কার চাইছে, বিএনপি দাবি করছে আমরাই তো আগে সংস্কারের কথা বলেছি, এবং তারা মনে করেন এই জায়গায় মূল কনফ্লিক্টটা আসলে লেগেছে। তারা মনে করেন তারা নির্বাচিত হয়ে এসে সংস্কার করতে চান, এবং কিছু সংস্কার তাদের ভাষায় নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই করা উচিত না, বিশেষ করে সংবিধান সংস্কার। তারা মনে করেন এটা তাদের হাতেই হওয়া দরকার, এবং তাদের আরও কিছু সংস্কার যেগুলো আছে সেগুলো করতে চান। অপরপক্ষে যে যুক্তিটা আছে সেটা হলো যে এই সরকারের ম্যান্ডেট আছে, এটা একটা অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হওয়া সরকার, এটা পপুলার ম্যান্ডেট আছে, উইচ আই অ্যাগ্রি উইথ দ্যাট। কিন্তু ফলে তারাও কিছু সংস্কার তারাই করতে পারে, এবং এই যুক্তিটা স্বাভাবিকভাবে আসবে। বিএনপি যে যে সংস্কারগুলো করার ক্ষেত্রে অ্যাগ্রি করে তাদের 31 দফার মধ্যে অথবা পরবর্তীতে যখন আলোচনা হবে সেই ক্ষেত্রে তারা যেগুলো অ্যাগ্রি করে সেগুলোই সরকার করে গেলে সমস্যা কি, এই প্রশ্ন খুব অমূলক নয়। কিন্তু সাম্প্রতিক সময়ে যে বললাম যে সরকারের যে সংস্কার বিষয়ক বক্তব্য তার সাথে এক ধরনের কনফ্লিক্টিং আইডিয়াস তৈরি হয়েছে, মানে সরকার যা বলছেন সেটা টু সাম এক্সটেন্ট স্টুডেন্টরাও
অ্যাপারেন্টলি পছন্দ করছে না, বিএনপিও করছে না, এবং একটু অধৈর্য রাজনৈতিক দলগুলোর মধ্যে হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, তাই না? যেমন ডক্টর ইউনূস তার সংস্কার প্রশ্নে যা বলেছেন এর মধ্যে কোনো ইনকনসিস্টেন্সি নাই। তিনি ক্রমাগত একই রকম কথা বলছেন, দেশে যা বলছেন বিদেশেও তাই বলছেন। সেটা হচ্ছে সংস্কার কমিশনগুলো তৈরি হয়েছে, এবং এখানে একটা কথা জরুরি, কেউ কেউ বলছেন কমিশন এখন 11টা হয়ে গেছে, প্রথম 6টার পর আরও 5টা হয়ে মোট 11টা হয়ে গেছে। ইনফ্যাক্ট ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নাম তাকে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন, তখন ডক্টর ইউনূস স্পেসিফিকলি বলছেন ওই 5টা না, আগের 6টা যে কমিশন আছে সেই 6 কমিশন নির্বাচনের জন্য ক্রিটিক্যাল। সো ওগুলোর রিপোর্টের পরই তারা আলোচনা করবেন, এবং রিপোর্ট নিয়ে এতদিন যা বলেছেন সেখানে ছোট্ট একটু ডেভিয়েশন আছে। 31 ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন ছিল। ডেইলি স্টারে তিনি খুব ক্যাটাগরিক্যালি বলেছেন যে এটা জানুয়ারি পর্যন্ত, কারণ কিছু কমিশন কাজ শুরু করতে দেরি হয়েছে, উইচ ইজ ট্রু। আমি যে কমিশনে আছি, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, আমাদেরও কাজ শুরু করতে দেরি হয়েছে, কারো আরও বেশি দেরি হয়েছে, ফলে আরেকটু সময় হয়তো লাগবে। কিন্তু সরকার যেটা বলছে উইচ ইজ ভেরি কনসিস্টেন্ট, ডক্টর ইউনূস অ্যাটলিস্ট যেটা বলছেন, যেটা পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে তিনি বসবেন, আদার স্টেক হোল্ডার্সের সাথে বসে তিনি একটা কনসেনসাস তৈরির চেষ্টা করবেন যে কতগুলো সংস্কার আসতে পারে। এবং খুব স্পষ্টভাবে এখনকার এই ইন্টারভিউগুলোতে তিনি বলেছেন বসে সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় তাহলে 10টা এখন করব, তো 10টা করে ফেলবো, বাকিগুলো পরে চলে যাক, পরে সরকার করবে একমত যদি হয়, বা কতটুকু করবে পরে। এবং একটা পর্যায়ে যেহেতু আমাদের মতৈক্য হওয়া খুব সহজ না, আমরা অনেক সময় আমাদের চিন্তায় সিরিয়াসলি ডিফার করি, সো সেই পয়েন্ট অফ ভিউতে উনি একদম ক্যাটাগরিক্যালি বলছেন যদি না হয়, কেউ যদি সংস্কার না চায় সংস্কার তারা বলে দিক, এবং কোনো সংস্কারই আমরা করবো না, আমরা নির্বাচন দিয়ে চলে যাবো। এবং উনি বলছেন যে আমরা আসলে খুব বেশি কমফোর্টেবল না এই ক্ষমতায় থেকে, দায়িত্বে থেকে, তারা রেদার অনেকে চলে যেতে চাইছেন, তারা বলছেন দ্রুত কাজ শেষ করে আমরা চলে যাই, আমাদের কাজ পড়ে আছে, অনেকে তাদের সংসার চালাতে পারছেন না। আমি এটা বিশ্বাস করি, আমি এখানে যারা উপদেষ্টারা আছেন তাদের ইনএফিসিয়েন্সি নিয়ে, তাদের কি করতে পারতেন সেগুলো নিয়ে আমরা নানান রকম সমালোচনা করতে পারি, কিন্তু তারা এখানে বসে টাকা বানাচ্ছেন আমরা সেটা মনে করি না। ফলে যেটা হয়েছে, সরকারি বিরাট সুযোগ সুবিধা হয়তো আছে, বিরাট বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু যে বেতন খুবই সামান্য বেতন, অনেকেরই বেতন কমে গেছে, আমি ব্যক্তিগতভাবে জানি তার যে আর্নিং ছিল সেই তুলনায়। ফলে এই ঘটনাটা তো ঘটছে। তো যাই হোক, উনি বলছেন আমরা খুব বসেই থাকতে চাইছি না, কিন্তু যখন উনি এই সংস্কার যদি না চায় তাহলে উনি এটা করবেন, এই কথাগুলো তিনি যখন বলছেন তার অ্যাটিটিউড, এটাই আসলে খুব গুরুত্বপূর্ণ, সেটা একটু দেখুন। যেগুলো কোনোটাই দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচন করবো। যদি বলে যে নির্বাচন দিয়ে দেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আর আমরা তো এই কাজের মানুষ না, আমরা বাইরের থেকে নিয়ে এসছি, তারাই পছন্দ করে এনেছে। কাজে আমরা যুদ্ধ পারি, উদ্ধার করি, অর্থনীতি লন্ডভন্ড, ব্যাংকিং সিস্টেম লন্ডভন্ড, ব্যবসা বাণিজ্য লন্ডভন্ড, তাদের নিয়ে আমাদের কাজ করতে হয়। এই উপদেষ্টা মণ্ডলী তার মধ্যে আজকে আমার ছেলে, আমি কী করে চলবো? এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছি না। আমরা যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন, আমরা জায়গা। আর আমাদের তো সাজানোর তো দরকার নেই, আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর দেখাতে হবে আমাদেরকে, আমাদের তো সেই ঠেকা নেই। আমরা যা আছে সেটাই বলি, বরং খারাপ হলে সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাই। আশা করি দেখেছেন, আমি আগে বলেছি এবং অনেকেই এই তথ্যটা জানেন যে আমাদের কমিউনিকেশনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ আসলে হয় আমরা মানুষকে দেখলে, আমরা বাক্য কি বলছে সেটা খুব ছোট কমিউনিকেশন, একটু পার্সেন্টেজ আছে, only 7% অফ দ্য কমিউনিকেশন ইজ ডান বাই দ্য টেক্সট। আপনি কাউকে টেক্সট মেসেজ করলে ওইটুকু হয়। আপনি কারো ভয়েস যদি শোনেন, আমাদের ভয়েসের এক ধরনের চেঞ্জ থাকে, আমাদের ইন্টোনেশন, স্ট্রেস, এটাকে ইনফ্লেকশন অফ ভয়েস বলে। ইনফ্লেকশন অফ ভয়েস যদি যুক্ত হয় টেক্সটের সাথে, দেন দ্য কমিউনিকেশন ইজ 45%। অ্যান্ড 100% হয় আমি যদি আপনাকে দেখতে পারি, আপনার ফেশিয়াল এক্সপ্রেশনস এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ। তো আমরা যদি কারোর সাথে ফুললি কমিউনিকেটেড হতে চাই, তাকে দেখা দরকার, ভিডিওতে দেখলেও সেটা হবে। সো ডক্টর ইউনূস যেভাবে কথা বলেছেন, আমরা আশা করি আপনি তার বডি ল্যাঙ্গুয়েজ, তার এক্সপ্রেশনস, তার কন্টেন্ট, তার ইনফ্লেকশন অফ দ্য ভয়েস, তিনি খুবই শান্ত মানুষ, খুবই শান্তভাবে কথা বলেন, কর্ডিয়ালি কথা বলেন, ওয়ার্মলি কথা বলেন, কিন্তু এখানে আমরা খেয়াল করবো তিনি অস্থির আছেন, তার মধ্যে অসন্তোষ আছে। এই বোধটা আমরা তার অন্তত আমি খুঁজে পেয়েছি। আমি ধারণা করি এটা তার ভেতরে তিনি চান যে কিছু রিফর্ম করে যেতে। উনি বহুবার বলেছেন যে বহু দিন পর একটা জাতি ধরনের সুযোগ পাই, সুযোগটা যেন আমরা কাজে লাগাই। উনি সংস্কারের পক্ষে আছেন, সেই ব্যাপারে আন্তরিকতা আছে তার। কিন্তু যদি সেটা না হয়ে থাকে, কারণ সাম্প্রতিক সময় আমি অবশ্য সাম্প্রতিক সময় বিএনপি বলছে যে খুব বেশি সংস্কার তারা চান না, তারা নির্বাচনের সাথে রিলেটেড সংস্কার চান, এই জায়গায় তারা চলে এসছেন। এটা নিয়ে কেউ বিএনপিকে ব্লেম করতে পারেন, বা এই যে একটা অল্টারনেটিভ ব্যাখ্যাও করা যায়, আমার নিজস্ব একটা ব্যাখ্যা আছে, আমি সেটা নিয়েও আলাদাভাবে কথা বলবো, কেন তারা এই ধরনের জায়গায় যাচ্ছে, কার দায় তার জন্য, হোয়াটএভার। তো যাই হোক, এখন যেহেতু বিএনপি এই ধরনের, এবং বিএনপির সাথে আরও কিছু দল আছে যারা মনে করে খুব দ্রুত নির্বাচন হওয়া উচিত, এবং শুধু বিএনপি বলছি না, আমি কিছুদিন আগেই দেখিয়েছিলাম খুবই প্রভাবশালী একজন ইন্টেলেকচুয়াল বদরুদ্দিন উমর। আমি বদরুদ্দিন উমরকে আমাদের একটু আলাদাভাবে দেখতে হবে, তিনি শুধু একজন, ওনাকে পাবলিক ইন্টেলেকচুয়াল হিসাবে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দিতে হবে, অতি গুরুত্বপূর্ণ একটা জায়গা। অ্যাট দ্য সেম টাইম তিনি যেহেতু পলিটিক্স করেছেন, তার এই যে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, সেটা তার এই ইন্টেলেকচুয়াল এবিলিটিকে আরও এনার্জাইজ করেছে। ফলে যে কোনো সিচুয়েশন উনি অনেক ভালো অ্যানালাইজ করতে পারেন। আমাদের মনে থাকার কথা, আমি দেখিয়েছিলাম একটা সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেছেন এই সরকারের খুব বেসিক কিছু কাজ করে খুব দ্রুত
নির্বাচন দিয়ে দেওয়া উচিত, তার অনেক বড় স্কেলে সংস্কার করতে যাওয়া দরকার নেই। তো যাই হোক, সমাজের এখন আমাদের পলিটিক্যাল স্ফিয়ারের ছাত্রদের সাথে জামায়াতও একটু বেশি সংস্কার চাইছে, তারা একটু বেশি সময় দিতে চাইছে মনে হয়, বিএনপি তত সময় দিতে চাইছেন, এবং বিএনপির সাথে তার কিছু জোট সঙ্গী বা যুগপৎ, এখন তো জোট নেই, যুগপৎ আন্দোলন করেছে, দীর্ঘদিন থেকে একসাথে ছিল, এমন দলগুলো এই দাবি করছে। ডক্টর ইউনূসের ভাষ্য শুনে মনে হয় এই প্রশ্নে তিনি তাদের উপরে বিরক্ত বোধ করছেন। আমি আবারও বলছি, আমি আশা করতে চাই সংস্কার কমিশনগুলোর রিপোর্টের পর যখন সবাই মিলে একসাথে বসবেন, তখন খুবই সিরিয়াস ধরনের আন্তরিক আলোচনা হবে, সবার মধ্যে সিরিয়াস এনগেজমেন্ট হবে, তার মাধ্যমে একটা সুন্দর পথ বেরিয়ে আসবে যে কতটুকু সংস্কার করা হবে, কিভাবে করা হবে, কারণ এটার উপরে আমাদের ভবিষ্যৎ আছে যেটা, সেটা নির্ভর করবে। আমি আশা করি আমাদের প্রধান উপদেষ্টা খুবই ধৈর্যশীল মানুষ, প্রাজ্ঞ মানুষ, কিন্তু তিনি মানুষ, ফলে তিনি কিছুটা অস্থির হয়েছেন, কিছুটা বিরক্ত মনে হয়েছে আমার কাছে। আই হোপ তিনি ওটা কাটিয়ে উঠে সবার সাথে খুব চমৎকারভাবে একটা সেটেলমেন্টে আসবেন। এটা শুধু বিএনপি বা ছাত্র তাও নেই, সরকারেরও একটা স্টেক আছে, এই সরকারও একটা তত্ত্বাবধায়ক সরকার না, এটা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া সরকার। সো আমরা আশা করি একটা ভালো কিছু হবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।